আমরা বেঙ্গলি প্যাডাগজির অতি গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ ডিসকাস করব। এই চ্যানেলে আপনারা সিটেট পরীক্ষার সম্পূর্ণ কোর্স আপনারা বাংলা ভাষায় পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। সুতরাং আপনারা এই কোর্সটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের কোর্সে জয়েন হয়ে যান। তো তার নম্বর প্রশ্ন আমাদের কি ছিল দেখি। একজন শিক্ষক নিজের আচরণকে শিক্ষার্থীদের সামনে আদর্শ হিসাবে তুলে ধরবেন, তার কারণ কি? তো যেহেতু আজকে আমাদের প্রথম মক টেস্ট ছিল, তো আমরা একটু ইজি কোয়েশ্চনগুলো আমরা নিয়েছি, যাতে করে আমরা আমাদের সিস্টেমটাই ছিল এই ধরনের, বা ম্যাক্সিমাম অফ টিচিংয়ে এই কথাটাই বলে যে ইজি টু কমপ্লেক্স, প্রথমে সহজ থেকে জটিলের দিকে যাও, তাই না? তাই সুতরাং আমরা আজকে যেটা মক টেস্ট, প্রথম মক টেস্ট, এটা কিছুটা ইজি টাইপের কোয়েশ্চনগুলো নিয়েছি, যাতে করে আমরা পরবর্তী মক টেস্টগুলো আরও হার্ড, যত দিন যাবে আমরা মক টেস্টগুলো একদম সেই স্ট্যান্ডার্ড লেভেল, হাই লেভেলের করে দেবো, ঠিক আছে? তো আপাতত আজকের মক টেস্টটা একটু আমাদের বেসিক লেভেলে চলছে, সুতরাং আপনার শেষ পর্যন্ত সাথে থাকুন এবং কী কী প্রশ্ন সবগুলো আপনারা নিজে থেকে করার চেষ্টা করুন। এবং আপনারা যারা রয়েছেন ভাই, আপনারা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কারেক্ট আনসার কী হবে, তাই না? একজন শিক্ষক নিজের আচরণকে শিক্ষার্থীদের সামনে আদর্শ হিসাবে কিভাবে তুলে ধরবেন? কি বলেছে ভাই, দেখুন, একজন শিক্ষক তার নিজের আচরণকে, একজন শিক্ষকের যে নিজের আচরণ রয়েছে, এটা তিনি শিক্ষার্থীদের সামনে একটা আদর্শ হিসাবে তুলে ধরবেন। তার কারণ কি? শিক্ষার্থীদের কাছ থেকে তিনি প্রচুর শ্রদ্ধা লাভ করেন। আমি একজনের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা লাভ করি, যার কারণে আমি তার সামনে আদর্শ ব্যবহার করব। আচ্ছা, তিনি শিক্ষার্থীদের মূল্যবোধের ভিত তৈরি করে দেন। 2 নম্বর, তিনি নিজেকে আধ্যাত্মিক গুরু হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি কর্মসন্তুষ্টির বিকাশ ঘটাতে সাহায্য করেন। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নম্বর 1-এর কারেক্ট আনসার কী হবে ভাই? কী হবে তাড়াতাড়ি একটু কমেন্ট করুন তো ভাই। 1 মিনিট আমরা দেখলাম আপনার জন্য, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। জাস্ট হাফ মিনিট, 30 সেকেন্ড ধরে রাখা যাক, তাই না? 30 সেকেন্ড। তো এই ক্ষেত্রে নিজেকে কখনো আধ্যাত্মিক গুরু ভাবা কখনো উচিত নয়, কারণ আমরা কোনো আধ্যাত্মিক গুরু নই। 1 নম্বর 3 নম্বর আনসার করো। কর্মসন্তুষ্টির বিকাশ, সেটাও কোনো কথা নয়। এবং প্রচুর শ্রদ্ধা, যার প্রতি প্রচুর শ্রদ্ধা হবে সেটাও কিন্তু শিক্ষার্থীরা সবাই যে প্রচুর শ্রদ্ধা যে দেবে সেটাও কোনো কথা নয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট আনসার হবে, এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে তিনি শিক্ষার্থীদের মূল্যবোধের ভিত তৈরি করে দেন। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ আমি যদি তাদের সামনে আদর্শ হিসাবে যদি আমি তাদের সামনে প্রদক্ষিণ করি, তাহলে তারাও কিন্তু আমার আচরণটা দেখে তারাও কিন্তু নিজেরা তারা কীভাবে আচরণ করতে হবে সেটা কিন্তু আমার থেকে তারা শিখবে। এই যে মূল্যবোধটা তারাও কিন্তু শিখবে, যার কারণে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চন দেখুন, কোনো বিষয়ে কোনো ছাত্র দুর্বল থাকলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? আপনার ক্লাসে যদি কোনো ছাত্র দুর্বল থাকে, তাহলে এই ছাত্রকে আপনি কি করবেন? বিষয়টি মুখস্থ করতে বলবেন, সংশ্লিষ্ট বিষয়টি বাদে অন্য বিষয়ে বেশি নম্বর তুলতে বলবেন, সম্ভাব্য প্রশ্ন উত্তর তৈরি করিয়ে দেওয়া বলবেন, নাকি বিষয়টি সম্বন্ধে শিক্ষার্থীর উৎসুক বাড়াবেন? এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 2 তাড়াতাড়ি কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাবে কারেক্ট আনসার। যেহেতু মক টেস্ট হচ্ছে আপনাদের সবার জন্য মক টেস্ট, তো আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসারগুলো জানালে আপনারা নিজে থেকে, তারপরে আপনারা শেষে একটা কাজ করবেন, আপনারা 30 পর্যন্ত মক টেস্ট আজকে দেখতে থাকুন। আজকে 30টা প্রশ্ন আমরা কভার করব এবং সর্বশেষে আপনারা এখন কমেন্ট বক্সে জানান কার আনসার কারেক্ট কতটা হবে। এবং আফটার ক্লাস আপনারা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের 30-এর মধ্যে কতগুলো কারেক্ট হয়েছে। মনে করুন এটা মক টেস্ট, আপনি ধরে নিন না এটা আপনার এক্সাম চলছে ভাই। এই ধরনের যখনই ভাববেন তখনই আপনি একটা ভালো নম্বর আপনি পেতে সাহায্য করবে আপনাকে যথেষ্ট পরিমাণে। প্রথমত দেখুন, যদি কোনো দুর্বল ছাত্র হয় তাকে আমি মুখস্থ করতে বলবো না। সংশ্লিষ্ট বিষয়টি বাদ দিয়ে, যে এই বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয়ে তুমি নম্বর নাও। আরে ভাই, একটা বিষয়কে যদি ছেড়ে দিই তাহলে কি করে হবে? আমরা বিষয়টিকে ছাড়তেও বলবো না। সম্ভাব্য প্রশ্ন উত্তর, আর ভাই পরীক্ষায় কী কী প্রশ্ন উত্তর আসবে রেডিমেড আমি তাকে দিয়ে দেবো, সেটা কী করে সম্ভব? সেটাও সম্ভব না। অপশন নাম্বার ডি দ্বারা দিয়েছেন 100% কারেক্ট। বিষয়টি সম্বন্ধে শিক্ষার্থীদের উৎসুক বাড়ানো, অর্থাৎ তাকে এই বিষয়টি তাকে আগ্রহ বাড়াতে হবে, অর্থাৎ এই বিষয়টিকে তাকে খুব ভালো করে বোঝাতে হবে, এমনভাবে মোটিভেট করতে হবে যাতে সে এই বিষয়টা পড়তে আরও ইন্টারেস্ট পায়, আগ্রহ পায়। ঠিক আছে ভাই? সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। একজন শিক্ষক শিক্ষার্থীদের দক্ষতা বুঝে নিতে সচেষ্ট হবেন।
বিষয়টি কিসের অন্তর্ভুক্ত? এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল সোশিওলজি, মিডিয়া সাইকোলজি নাকি উপরের সবকটি? প্রশ্নটা আবার ভালো করে বুঝুন। একজন শিক্ষক শিক্ষার্থীদের দক্ষতা বুঝে নিতে সচেষ্ট হবেন। একজন শিক্ষক শিক্ষার্থীদের দক্ষতা বুঝে নিতে সচেষ্ট হবেন। বিষয়টি কিসের অন্তর্ভুক্ত? কারেক্ট আনসার কী হবে? এটা এডুকেশনাল সোশিওলজি, সাইকোলজি, মিডিয়া সাইকোলজি বলে কিছু হয় না ভাই, এডুকেশনাল সোশিওলজি কিছু না। কারণ শিক্ষার্থী এবং শিক্ষক আমরা যে পড়াই, কোন ছাত্রে কতটুকু বুঝতে পারলো কতটুকু বুঝতে পারলো না, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার ফেস এক্সপ্রেশন দেখে, ফেস বা মুখমণ্ডল দেখে কিন্তু আমরা কিছুটা অনুমান করে নিতে পারি। এটাকে বলা হয় এডুকেশনাল সাইকোলজি। একজন শিক্ষক শিক্ষার্থীর চেহারা দেখেই বুঝে নিতে পারবেন সে কতটুকু দক্ষ হয়েছে, সে কতটুকু বেশি পেরেছে বা বুঝতে পেরেছে বা শিখতে পেরেছে, যাই হোক এটা তিনি যে বুঝতে পারবেন, দ্যাট ইজ কল্ড এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষকের প্রধান দায়িত্ব কী? এখানে 4টা অপশন দিয়েছে, এই ক্ষেত্রে আমরা দেখি আর শিক্ষকের প্রধান দায়িত্ব কী। কোয়েশ্চেন নাম্বার 4-এর কয়েকটা অপশন আছে, অপশনগুলো আমরা দেখি। শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা করা, পঠনের বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা নাকি শিক্ষার্থীদের সদা ব্যস্ত রাখা? তো কী হতে পারে কোয়েশ্চেন নাম্বার 4? আপনারা সবাই জানেন, আমি জানি, সুতরাং কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আবার আজকের ক্লাসের আমার একদম 100% শিওর যে আজকের মক টেস্টে আপনারা সবাই 30-এর মধ্যে 30 পাবেন। এত সহজ প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? আপনারা ভাববেন, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করবেন যে স্যার এত সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে না। কিন্তু ভাই, ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। অনেক সময় সহজ প্রশ্ন এমন ঘুরিয়ে পিছিয়ে আপনাকে দিয়ে দেবে না, আপনি তখন ধরতেই পারবেন না যে সঠিক আনসার এবং ভুল আনসার কোনটি, কোন অপশনটা আপনার সঠিক হবে, কোন আনসারটা ভুল হবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। সুতরাং আমাদের প্রথমে খুব ভালো করে সহজ জিনিসগুলোকে আমাদেরকে আয়ত্তে নিতে হবে, তারপর আমরা কঠিনের দিকে যাব। তাই আজকের মক টেস্টটা আমরা একটু সহজ হচ্ছে। বি ক্লিয়ার? দেখুন এক্ষেত্রে কারেক্ট আনসার কি? ওয়াও 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 1 নম্বর দেখুন, সব শিক্ষার্থীকে সবসময় ব্যস্ত রাখবো। আমরা শিক্ষার্থীকে সবসময় ব্যস্ত রাখি না, ব্যস্ত রাখাটা উচিত নয়। সে পরীক্ষায় পাশ করবে তাকে আমি সাহায্য করব, মানে তাকে নকল করিয়ে দেখিয়ে দেব, তাকে পরীক্ষার সময় দেখিয়ে দেব, নতুবা কী কী প্রশ্ন আসবে তাকে আমি আগে থেকে বলে দেব, সেটা কখনো সম্ভব নয়। শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা আর পঠনীয় বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা, এটা থেকে এই দুটা থেকে বেস্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, পঠনীয় বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা। অর্থাৎ যে বিষয়ে আমি তাদের এবার ক্লাস করাচ্ছি, যে টপিক নিয়ে আমি এবার আলোচনা করেছি, এই টপিকে তার উৎসাহটা বা আগ্রহটা তাকে আমাকে কী করতে হবে? বৃদ্ধি করতে হবে। যদি আমি তার চ্যাপ্টারের প্রতি যদি তার আগ্রহ থেকে যায়, আমি যা পড়াচ্ছি সে যদি খুব ভালো করে জিনিসটা বুঝতে পারে, তাহলে তার শ্রেণীকক্ষে তার শৃঙ্খলা অটোমেটিক্যালি বজায় থাকবে। একজন আদর্শবান শিক্ষক হবেন, একজন আদর্শ শিক্ষক কী ধরনের হবেন দেখি? পরিশ্রমী ও দায়িত্বশীল, উচ্চশিক্ষিত নাকি উচ্চ মেধাসম্পন্ন নাকি বাকপটু? কারেক্ট আনসার কী হবে? এই ধরনের সবগুলো মক টেস্ট কিন্তু আমরা ইউটিউবে ওপেন ক্লাসে আমরা আপলোড করব না, আমাদের প্রাইভেট থাকছে, প্রাইভেট মক টেস্ট আমাদের হবে। তো প্রাইভেট মক টেস্টে যদি আপনি জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনি এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন, আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি 50টা মক টেস্ট দিতে পারবেন, আমরা অফলাইন মক টেস্ট আমাদের প্রোভাইড করব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। আমরা মক টেস্ট দেবো, আপনারা নিজের স্কোর জানতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে পরবর্তী সময় সেটা ক্লিয়ার এক্সপ্লেনেশন জানতে পারবেন। এটার জন্য আপনার প্রাইস থাকছে 150, ঠিক আছে? 150 আপনার প্রাইস থাকছে এটার জন্য বরাদ্দ। এটা থেকে আপনি 50+50+ মক টেস্ট আপনি পাবেন, ঠিক আছে? যদি প্রয়োজন হয় ভাই অবশ্যই করবেন, আর নতুবা দরকার নেই। আপনার প্রয়োজন অনুসারে ভাই, আমরা কাউকে জোর করি না। আপনাকে করতেই হবে সেটা কথা নয়, আপনি পরীক্ষার রেজাল্ট ভালো করবেন সেটা আপনার ব্যাপার, আপনি পরীক্ষার রেজাল্ট খারাপ করবেন সেটা আপনার ব্যাপার ভাই। আমরা চেষ্টা করছি যাতে আপনাকে একটা ভালো কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করছি আমরা, ঠিক আছে? তো যদি প্রয়োজন হয় মনে করেন তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এখানে আপনাকে 150 পেমেন্ট করতে হবে, সেটা আগে বলে রাখি। 150 পেমেন্ট করার পর আপনাকে একটা গ্রুপে জয়েন করে দেবো, আর এই গ্রুপের মাধ্যমে আপনি মক টেস্ট দিতে পারবেন। 50টা মক টেস্ট আমরা পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের কাছ থেকে নেব,
ঠিক আছে, অবশ্যই 50টা মক টেস্ট দেবেন। সেটা একদম ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশন রিলেটেডও আমরা কিছুটা করবো, যাতে করে আপনারা মানে পুরো ড্যাম শিওর প্রত্যেক পুরো সিলেবাস কভার হবে এখানে। শুধু যে প্যাডাগজি হবে তা নয়, প্যাডাগজির মধ্যে সবগুলো টপিক থাকবে, তাছাড়া বাংলা গ্রামার থাকবে, প্যাসেজ থাকবে, কবিতা থাকবে, মানে বাংলা ভাষার সম্পূর্ণ ফুল মক টেস্ট আমরা কভার করবো। ঠিক আছে, তো চলুন এই প্রশ্নের কারেক্ট আনসার হবে পরিশ্রমী এবং দায়িত্বশীল। যারা পরিশ্রমী এবং দায়িত্বশীল দিয়েছেন তারা 100% কারেক্ট। নেক্সট, শিক্ষা দানের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অপরিহার্য, তার কারণ কি? কোয়েশ্চন নাম্বার 6। শিক্ষা দানের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক যেটা বিশ্লেষণ রয়েছে, মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, এটা খুব প্রয়োজন। তার কারণ কি? এই পদ্ধতিতে শিক্ষার্থীর অসুবিধা অনুধাবন করে শিক্ষাদানের পদ্ধতি স্থির করা। হ্যাঁ, হতে পারে, কারণ যদি আমরা সাইকোলজিক্যালি যদি আমরা অ্যানালাইজ করি তাহলে বুঝতে পারবো যে শিক্ষার্থীর কোন জায়গায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, এটা গান ছিল না? গানে পড়ালেন কী ছিল জানি না ভাই, আপনারা কমেন্টে জানাবেন। দেখুন, এই পদ্ধতিতে শিক্ষার্থীর অসুবিধা কি, কোন কোন জায়গায় তার অসুবিধা রয়েছে, এই অসুবিধাগুলি বুঝে তার শিক্ষাদানের পদ্ধতি স্থির করা যায়। এই পদ্ধতিতে আমি পড়াচ্ছি, তার মানে এখানে তার সমস্যা হচ্ছে। যদি আমি এই পদ্ধতিটা যদি পরিবর্তন করে অন্য একটা পদ্ধতিতে ধরি, তাহলে হয়তো সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে। তার জন্য আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রয়োজন, এটা কারেক্ট। এতে শিক্ষাদানকে আকর্ষণীয় করা যায়, এটাও কারেক্ট, কারণ মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যালি অ্যানালাইজ করে যদি আমরা ক্লাস করি তাহলে প্রত্যেকটা ক্লাস আমাদের আকর্ষণীয় হবে, সেটা ঠিক। এতে শিক্ষার্থীদের আচরণ অনুধাবন এবং সংশোধন করা যায়। ইয়েস, একটা ছাত্রের আচরণ কী ধরনের, তার আচরণটা কী ধরনের সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, বুঝতে পারি, এবং যদি প্রয়োজন হয় সেই আচরণটা আমরা সংশোধনও করাতে পারি। সুতরাং ABC তিনটাই কারেক্ট, তার মানে সবকটি তথ্যই সঠিক। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি কমাতে করণীয় কি? আপনার ক্লাসে যদি ছাত্র খুব কম আসে, অনুপস্থিতি হয়, মানে উপস্থিতির সংখ্যাটা কম হয়, যেমন আপনার ক্লাসে 50টা ছাত্র রয়েছে, ঠিক আছে, আপনার ক্লাসে 50 জন ছাত্র রয়েছে, হয়তো 10 জন 20 জন আসে। আজকে যে 10 জন 20 জন আসলো, হয়তো আর 4 দিন 5 দিন নেই, পরের দিন আরও একদিন হঠাৎ কেউ চলে আসলো। এই ধরনের যদি সমস্যা হয়, তো আপনি ছাত্রগুলোকে রেগুলার কী করে করবেন? স্কুলে তো রেগুলার করানোর উপায় কী? 1 নম্বর, সবাইকে শাস্তি দেবেন, যে না আসতে এমন কেলাবো, এমন পিটন দেব, এটা আপনি করতে পারেন। নাম্বার 2, প্রধান শিক্ষকের দৃষ্টিগোচর করা, আপনি প্রধান শিক্ষককে জানাবেন, আচ্ছা, অভিভাবককে জানাবেন, 3 নম্বর অপশন। তারপর হচ্ছে শ্রেণীতে নিয়মিত কার্যকরীভাবে শিক্ষাদান, শ্রেণীতে নিয়মিতভাবে কার্যকরীভাবে শিক্ষাদান করতে পারেন। এই 4টে অপশন থেকে আপনি কোনটা করবেন, কোনটা কারেক্ট আনসার হবে? একটু ভাবুন এবং কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন, তাড়াতাড়ি। আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট দেখছি, যদিও আমি ডাইরেক্ট লাইভে আপনাদের সঙ্গে নেই, কিন্তু যেহেতু আমাদের সেকশনে আছে, সিস্টেমে আছে, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখতে পাচ্ছি ভাই। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি কমাতে করণীয় কি? আপনারা কখনোই শ্রেণীকক্ষে শাস্তি দিতে পারেন না, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। শিশুদেরকে আমরা শাস্তি দিতে পারি না, সেটা আইনত দণ্ডনীয়। প্রধান শিক্ষকের দৃষ্টিগোচর করা, আরে ভাই ছাত্র, আমি একজন ক্লাস টিচার, আমি ক্লাস টিচার হিসেবে যদি ছাত্র আমার ক্লাসে আসে না, তাহলে প্রধান শিক্ষককে জানিয়ে কী হবে? প্রধান শিক্ষক জানিয়ে কী করবেন? কিছু করতে পারবেন না। অভিভাবককে জানানো, সেটাও কারেক্ট নয়। আপনি অল ইন অল যা কিছু করতে হবে আপনাকে করতে হবে, এখানে কোনো অভিভাবক, কোনো মাতা পিতা, কোনো বাইরে থেকে কোনো স্পেশালিস্ট কারো কোনো ফায়দা হবে না, যা করবেন আপনি করবেন। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে শ্রেণীতে নিয়মিত কার্যকরীভাবে এমনভাবে শিক্ষাদান করবেন, এমনভাবে তাদেরকে পড়াবেন, বোঝাবেন, মানে ক্লাসটা তাদের যদি আকর্ষণীয় লাগে। আজকে যদি একটা বাম্পার বড়িয়া একটা যদি ক্লাস আপনি প্রোভাইড করে দেন, একটা খেলা, আজকে ধরে নিই আজকে আমরা খেলা চলছে, বড়িয়া খেলা, আপনি যদি বড়িয়া যদি খেলা যদি বলেন, তাহলে কিন্তু আজকে অনেক কিছু খেলা আপনি খেলালেন, ছাত্ররা কালকে অটোমেটিক দৌড়ে আপনার স্কুলে চলে আসবে। আরে ভাই, স্কুলে গেলে অনেক খেলা হয়, সেই খেলার মাধ্যমেই তো শেখা বর্তমান যে সিস্টেম, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, সেটাই তো বলেছে। সুতরাং আমাদের করণীয় কি? কার্যকরীভাবে শিক্ষাদান ইজ দ্য রাইট অ্যান্সার। একজন শিক্ষক খুব ভালো পড়ান, তা কীভাবে বোঝা যায়? গ্রেট পয়েন্ট ভাই। একজন শিক্ষক খুব ভালোভাবে পড়ান, এটা কি করে বোঝা যায়? বেশিরভাগ শিক্ষার্থীর শ্রেণীকক্ষে উপস্থিতি হার দেখে, আচ্ছা, শিক্ষক যা পড়াচ্ছেন তা শিক্ষার্থীদের বোধগম্য হচ্ছে কিনা না তা দেখে, শিক্ষক এলে শিক্ষার্থীদের উঠে দাঁড়ানো দেখে, না কোনোটি নেই? কোয়েশ্চন নাম্বার 8।
কোয়েশ্চেন নাম্বার 8, একজন শিক্ষক খুব ভালো পড়াচ্ছেন কি না এটা আমরা কি করে বুঝবো? কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 8 কারেক্ট আনসার কি হবে? শিক্ষক যা পড়াচ্ছেন তা শিক্ষার্থীদের বোধগম্য হচ্ছে কিনা না তা দেখে এটা হবে কারেক্ট আনসার। কারণ শিক্ষক হিসাবে তিনি যা করাচ্ছেন সেটা তার বোধগম্য হচ্ছে কিনা না, সেটা সে বুঝতে পারছে কিনা না, সেটা কিন্তু ভালো করে দেখার বিষয়। সেটা দেখে কিন্তু আপনি ক্লাস করবেন। যদি সে আপনি যা পড়াচ্ছেন সে যদি ভালো করে বুঝতে পারে, তাহলে ধরে নেবেন আপনি খুব ভালো পড়াচ্ছেন, ঠিক আছে। আর যদি সে বুঝতে না পারে, তাহলে আপনার পড়ানোর সিস্টেমটা ভালো না। কারণ দেখুন, সব ছাত্ররা কিন্তু উঠে দাঁড়াবেই। আপনি ক্লাসে দাঁড়ানোর সঙ্গে সব ছাত্র উঠে দাঁড়াবে, সেখানে কোনো আমরা ব্যতিক্রম কিছু পাবো না। শ্রেণীকক্ষে উপস্থিতির হার হয়তো আপনি ভালো যদি নাই বা পড়ান, তবুও কিন্তু উপস্থিতির হার হয়তো বা ভালো হতে পারে, ভালো হবেই। কারণ হয়তো অন্য টিচারে ভালো পড়ান, যার জন্য আসে। তো আপনি ভালো পড়ান কি না সেটা ছাত্র যদি ভালো করে বুঝতে পারে, যে টপিকটা পড়াচ্ছেন সেটা যদি একটা ছাত্রের বোধগম্য হয়, সে যদি বুঝতে পারে, তার মানে আপনি বেস্ট টিচার, ভালো টিচার। এবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার কথাগুলো যদি আপনি না বুঝেন, তাহলে আমি টিচার হিসেবে ভালো নয়, সোজা কথা। আর যদি আমি যে টপিকগুলো বোঝাচ্ছি আপনারা যদি খুব ভালো করে বুঝতে পারেন, তাহলেই আমি ভালো টিচার। তাই তো, সেটাই তো কথা। সুতরাং শিক্ষক যা পড়াচ্ছেন তা শিক্ষার্থীদের যদি বোধগম্য হয়, তাহলে কিন্তু তিনি ভালো টিচার, তিনি ভালো পড়ান। কোনো ব্যক্তির মানসিক বয়স প্রকাশ পায়। একজন ব্যক্তির মানসিক বয়স কিভাবে প্রকাশ পায়? মস্তিষ্কের আয়তন দ্বারা। মাথা যত বড় হবে, মাথার আয়তন, মস্তিষ্কের আয়তন যত বড় হবে, তত তার মানসিক বয়স হবে। আরে ভাই, কী ব্যাপার ভাই! বৌদ্ধিক বিকাশে নির্বাচনী পরীক্ষার, বৌদ্ধিক বিকাশের আবার নির্বাচনী পরীক্ষা হয় নাকি? জানি না তো ভাই। মানসিক উন্নতির পরিমাপ দ্বারা। তারপর বলছে কোনো ব্যক্তির বয়সের পরিমাপ দ্বারা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে 9-এর সি। এটার একটা মানসিক বয়সের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। ক্রোনোলজিক্যাল এজ আছে, তারপর রিয়েল এজ আছে, মান্থেল এজ আছে, ইন্টু 100 আছে, তাই তো। সেটা আমরা ক্লাস পরবর্তী সময় ডিটেলস দেখব। একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যাবে কিসের ভিত্তিতে? একজন শিক্ষকের যে দক্ষতা রয়েছে, এই দক্ষতা আমরা কিসের ভিত্তিতে বিচার করতে পারি? একজন শিক্ষকের দক্ষতা আমরা কিসের মাধ্যমে বিচার করতে পারি? তার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, লিখিত গ্রন্থ প্রকাশের মাধ্যমে, চাকরির সময়কালে, নাকি শিক্ষার্থীদের প্রয়োজনে সামিল হওয়ার ভিত্তিতে? তো কিসের ভিত্তিতে আমরা শিক্ষকের দক্ষতাটা বিচার করতে পারি? কারেক্ট আনসার এই ক্ষেত্রে কী হবে? কোয়েশ্চন নাম্বার 10, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। শিক্ষার্থীরা প্রয়োজন মতো যদি শিক্ষককে না পায়, তাহলে তিনি কিসের শিক্ষক, তার দক্ষতা কিসের? এবার আমি ক্লাস করাচ্ছি, আমি যতটুকু সম্ভব চেষ্টা করি, এবং আমার মনে হয় না যে কেউ আমার থেকে নিরাশ হয়েছে। এতদিন থেকে আমি ক্লাস করছি ইউটিউবে বা এমনিতে অফলাইনে আমি ক্লাস করি। তো যে ছাত্রই আমাকে যে জিনিসটাই মানে স্যার ওই জিনিসটা আমি বুঝতে পারিনি, আমি যথাসম্ভব চেষ্টা করি তাকে বুঝিয়ে দেওয়ার। কেউ বলতে পারবে না এমন যে স্যার আমি বলেছিলাম আপনাকে, কিন্তু আপনি সেই টপিকটা আমাকে বুঝিয়ে দেননি। এরকম হয়তো বা আমার মনে নেই, ঠিক আছে। যদিও 1-2টা হয়ে থাকে, তাহলে আপনি আবার কমেন্ট করে দিলে সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই দিয়ে দেবো। যদিও ভুলবশত 1-2টা থেকে থাকে, কিন্তু আমার মনে হয় না। কারণ শিক্ষার্থীদের যখন প্রয়োজন হবে, তখন যদি শিক্ষককে না পায়, তাহলে তিনি কিসের ভালো শিক্ষক, আর ওনার কী দক্ষতা আছে? আপনি একটা পয়েন্ট বুঝতে পারছেন না, টপিক একটা বুঝতে পারছেন না, তো আপনাকে এই টপিকটা বুঝতে হবে। টপিকটা বুঝতে গেলে আপনার শিক্ষকের সাহায্য হতে চাই। সুতরাং আমি কত বছর চাকরি করলাম সেটা বড় জিনিস না, আমার কতটা লিখিত গ্রন্থ করলাম সেটা বড় জিনিস না, আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা বড় জিনিস না। আপনি যে জিনিসটা বুঝতে পারেননি, সেই জিনিসটা আমি আপনাকে বোঝাতে পারছি কিনা না, সেটা হচ্ছে বড় জিনিস। সুতরাং শিক্ষার্থীদের প্রয়োজনে সামিল হওয়া ইজ দ্য রাইট আনসার অফ শিক্ষকের দক্ষতা, ঠিক আছে। দ্যাট ইজ কল স্কিল অফ টিচার। শিক্ষকতাকে তুমি কোন দৃষ্টিতে দেখবে? বড়িয়া কোয়েশ্চন। শিক্ষকতাকে তুমি কোন দৃষ্টিতে দেখবে? একটি শান্তিপূর্ণ নিশ্চিন্তের কাজ রূপে, রাজনীতি করার একটি ক্ষেত্ররূপে, বাড়িতে শিক্ষার্থীদের পড়িয়ে প্রচুর রোজগারের সুযোগ নিয়ে, একটি চ্যালেঞ্জ নেবার মতো কাজ হিসেবে? কোয়েশ্চন নাম্বার 11।
দেখুন, শিক্ষকতা কোনো শান্তিপূর্ণ নিশ্চিন্তের কাজ নয়। শিক্ষকতা অনেক টেনশনের ব্যাপার আছে। ঠিক আছে? অনেক টেনশন। কেন টেনশন বলুন দেখি? আমি আপনাদের এবার ক্লাস করাচ্ছি। আমি পেইড ক্লাস নিয়েছি। ঠিক আছে? আপনারা সবাই আমার পেইড কোর্সে জয়েন হয়েছেন। ঠিক আছে? ভগবানের উপর এটা আস্থা আছে যদিও। কিন্তু আমি আশা করব, মানে আমি এই জিনিসটা চেষ্টা করি সবসময়, যে যারা অন্তত আমাদের কাছ থেকে ক্লাস নেয়, পরীক্ষায় যাতে পরীক্ষার পর এসে যাতে না বলতে পারে যে, "স্যার আপনি কি পড়ালেন? এখান থেকে তো কোনো প্রশ্ন কমনই আসেনি বা কোনো জিনিস বুঝতেই পারিনি। আপনি যে টপিকগুলা করাচ্ছেন, এই টপিক থেকে তো একটাই প্রশ্ন আসেনি। আপনি কি পড়ালেন?" তো এই ধরনের টপিক এই ধরনের কমেন্ট আজ পর্যন্ত আমাদের কাছে আসেনি। আজকে ৫ বছর থেকে আমরা সিটেট পড়াচ্ছি। ঠিক আছে? ১ম এ আমরা ফ্রি অফ কোর্স করাতাম। তারপরে এবার আমরা একটা পেইড কোর্সে লঞ্চ করেছি। তো আমি চাই সবাই, আপনারা যারা পেইড কোর্সে রয়েছেন বা আপনারা ওপেন ক্লাস দেখছেন, আপনারা সবাই যদি আমাদের ক্লাস থেকে, আমি সবসময় চেষ্টা করি যে আপনারা একটা ভালো নম্বর নিয়ে পরীক্ষাটা ক্র্যাক করুন। বিশেষ করে আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি, আমার সাবজেক্টটা যাতে আপনারা খুব ভালো করে ক্লিয়ার করুন, সেটাই আমার একটা টার্গেট থাকে, সেটাই আমার একটা চ্যালেঞ্জ থাকে। আমি একটা চ্যালেঞ্জ হিসাবে কাজ করি শিক্ষকতাকে, যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আপনাদের কাছ থেকে ভাই কিছুটা পেইড কোর্স, যেহেতু কিছুটা মানি আপনাদের কাছ থেকে আমি নিয়েছি, তাই আমার প্রচেষ্টা থাকবে যে আপনারা যাতে 100% যতটুকু আমার দেওয়ার শক্তি, ততটুকু আমি আপনাদের দেব, যাতে করে আপনারা একটা ভালো নম্বর আপনারা পরীক্ষায় পেতে পারেন। সেখানে একদম নিশ্চিন্ত আমি যে ঘরে বসে কাজ করছি সেরকম কোনো কথা নয়। বিভিন্ন চ্যালেঞ্জ হিসাবে আমাকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন জিনিস আমাকে খুঁজতে হচ্ছে। কোথা থেকে কী পড়াবো, কীভাবে পড়াবো, সব কিছু লেসন প্ল্যান আমাকে তৈরি করতে হচ্ছে। তাই তো? গতিকে সেটা কারেক্ট অ্যান্সার নয়। রাজনীতি করার ক্ষেত্রে এখানে রাজনীতির কোনো কথাই আসে না ভাই। রাজনীতির ক্ষেত্রে শিক্ষার কোনো সম্পর্কই আসে না। দেখুন, বাড়িতে শিক্ষার্থীদের পড়িয়ে প্রচুর রোজগার, আরে ভাই শুধুমাত্র প্রচুর রোজগারের সুযোগ নিয়ে সেটাও কিন্তু হয় না। এটা একটা চ্যালেঞ্জ নেওয়ার মতো কাজ হিসাবে আমি চ্যালেঞ্জ নিয়েছি। আপনাদের কাছ থেকে আমি আপনাদের ক্লাস করাচ্ছি। এটা আমার একটা চ্যালেঞ্জ এবং আমি চ্যালেঞ্জ নিয়েছি। আশা করি চ্যালেঞ্জে সফল হব। আপনারা আমাকে একটু সাহায্য করুন। সাহায্য বলতে যে ক্লাসগুলো আমি আপনাদের দিচ্ছি বা যে পিডিএফগুলো আমি আপনাদের দিচ্ছি, আমি সেটা রিকোয়েস্ট করব আপনাদের যে আপনারা সম্পূর্ণ সবগুলা ক্লাস দেখুন আপনারা প্রতিনিয়ত, এবং পিডিএফগুলো ভালো করে স্টাডি করুন। যদি কোথাও সমস্যা হয় তাহলে আপনারা বলবেন, আমি পরবর্তী সময়ে আবার সেগুলোকে রিক্যাপ করে দেব, যাতে করে আপনাদের বোঝানোর চেষ্টা হয়। তাহলে আপনারই একটা ভালো ফল লাভ হবে এবং আমার যেটা চ্যালেঞ্জ সেটাও কিন্তু সাকসেস হবে। আপনি যদি ভালো নম্বর নিয়ে যদি ক্র্যাক করতে পারেন তাহলে, এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেন যে, "স্যার আমি একটা ভালো নম্বর নিয়েছি", এটাই আমার সফলতা, এটাই আমার সার্থকতা, আর কি, তাই না? যাই হোক, এবার দেখুন শিক্ষকের মূল উদ্দেশ্য কী। আমরা একটা টপিকে বলতে গেলে অনেকগুলো কথা ডিসকাস করি, কারণ ডিসকাস করার প্রয়োজন আছে। কারণ কি, প্যাডাগজি ভাই, প্যাডাগজি হচ্ছে ডিসকাসের বিষয়। যে টপিকটা যত ভালো করে আপনি ডিসকাস করতে পারবেন, আর তত আপনি জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবেন, অর্থাৎ জিনিসটার মধ্যে ঢালাই মালাই ঝালাই করতে পারবেন। আর যত বেশি ঝালাই করবেন তত আপনার পরীক্ষার নম্বর ভালো আসবে। কোয়েশ্চন নাম্বার 12, শিক্ষকের মূল উদ্দেশ্য কি? পরীক্ষায় শিক্ষার্থীদের পাস করানো, মোটেই না। শিক্ষার্থীদের পরীক্ষায় পাস করানো, নকল করে কপি পেস্ট করে দেখিয়ে সেটা সম্ভব নয়। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটানো, শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা শেখানো, শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো। তার মধ্যে বুদ্ধিমত্তার যদি উন্নয়ন ঘটে, তার মধ্যে বুদ্ধি যদি আমি বাড়াতে পারি, তাহলে অটোমেটিক্যালি সামাজিক দৃষ্টিভঙ্গি উন্নতি ঘটবে। একটা জিনিস বুঝুন, আমার মধ্যে যদি বুদ্ধি বাড়ে, তার মধ্যে আলটিমেটলি আমাদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গি বাড়বে। আর সামাজিক দৃষ্টিভঙ্গি যখন বাড়বে, তখন সমাজের নিয়ম শৃঙ্খলাগুলো আমি খুব ভালো করে বুঝতে পারবো, তাই তো? তো দেখুন, যদি বুদ্ধিমত্তা হয় তাহলে সামাজিক দৃষ্টিভঙ্গি আমরা শিখতে পারবো, এবং বুদ্ধিমত্তা হলে নিয়ম শৃঙ্খলা আমরা শিখবো। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখুন পরবর্তী প্রশ্ন কী বলেছে, শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কী? আমরা শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি রয়েছে, আমরা পরীক্ষা নিই, তাই তো? যেমন আমরা সিটেট যে পরীক্ষা দেব, এটাও একটা পরীক্ষা। আমরা অনেক সময় অনেকগুলা, যেমন এইচএসএলসি পরীক্ষা, এইচএস পরীক্ষা, বা আমরা ছাত্রদের অনেক পরীক্ষা নেই, তো ওই সবগুলো আমরা নিজেও পরীক্ষা দিয়েছি। তো যে শিক্ষাক্ষেত্রে যে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা, এটা কেন প্রয়োজনীয়তার কী? পঠন পাঠনের নতুন পদ্ধতি প্রয়োগের জন্য, শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাপ করার জন্য, ক এবং খ দুটোই, না কোনোটিই নয়? কোয়েশ্চন নাম্বার 13 কী হবে কারেক্ট অ্যান্সার? একটু ভাবুন তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে কোয়েশ্চন নাম্বার 13। পঠন পাঠনের নতুন পদ্ধতির প্রয়োগ অর্থাৎ কি, আমি একটা সিস্টেমে পড়াচ্ছি এবং আমি একটা পরীক্ষা নিলাম, আপনাদের পরীক্ষা নিয়ে দেখলাম যে না, আপনারা সবাই কিন্তু এই পরীক্ষায় ভালো নম্বর করতে পারেননি।
তার মানে এই যে শিক্ষক হিসেবে আমাকে কী করতে হবে, আমার যে পড়ানোর যেটা পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে, আমি একটা নতুন পদ্ধতি প্রয়োগ করতে পারি। অপশন নাম্বার 1 কারেক্ট। শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাপ করার জন্য এবার আমি যদি একটা পরীক্ষা নিই তাহলে আমি বুঝতে পারবো যে আমার ছাত্ররা কতটুকু পরিমাপ অগ্রগতি হতে পারছে, কতটুকু ভালো শিখতে পারছে, কতটুকু অ্যাডভান্স হতে পারছে, কী কী শেখাতে পারলাম, কী কী শিখতে পারছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি। সুতরাং ক এবং ক দুটোই ঠিক, সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটিকে শিক্ষাক্ষেত্রে একটি বৈষম্য রূপে চিহ্নিত করা অনুচিত? জেনারেলি সবগুলা বৈষম্যকেই আমরা অনুচিত, কোনোটাকেই আমরা বৈষম্য রূপে উচিত নয়। তার মধ্যে এখানে একটা কারেক্ট, একটাকে আমরা খুব ভালো, যেমন দেহগত বৈষম্য থাকতে পারে, কেউ ছোট কেউ বড়, কারো একটু পাতলা, কারো একটু মোটা, কারো একটু রোগা, কারো একটু চিকন, এই ধরনের হতে পারে শারীরিক বৈষম্য। মানসিক বৈষম্য এটাও থাকতে পারে, শক্তিগত বৈষম্য থাকতে পারে, কিন্তু আমরা আর্থিক বৈষম্যকে কোনো সময় আমরা একটা বৈষম্য হিসেবে চিহ্নিত করতে পারি না। সে গরিব ঘরের ছেলে, তাকে আমি কম পড়াবো, সে ধনী ঘরের ছেলে, তাকে আমি বেশি পড়াবো, এই ধরনের কথা ঠিক না। যেহেতু এই চাইরোটার দিকটাও কিন্তু এই চাইরোটা বৈষম্য আমাদের করা অনুচিত, তবুও এই ক্ষেত্রে এখানে সবচেয়ে বেস্ট আনসার হবে এখানে অপশন নাম্বার সি, আর্থিক বৈষম্য। নিচের কোনটি আদর্শ প্রশ্নের একটি লক্ষণ নয়? আদর্শ প্রশ্ন, একটা আদর্শ প্রশ্নের লক্ষণ নয় নিচের কোনটি? প্রশ্নটির একটি এবং কেবলমাত্র একটি উত্তর হবে। যে প্রশ্নের মাত্র একটাই উত্তর থাকবে, এই প্রশ্নকে আমরা আদর্শ প্রশ্ন বলতে পারি না। আচ্ছা, এটা কি হয়? আচ্ছা, প্রশ্নটি চিন্তা উদ্দীপক হবে, মানে এমন একটা প্রশ্ন হবে যেটা আমরা চিন্তা করতে বের করতে পারি, এটা হতে পারে। প্রশ্নের ভাষাটা বোধগম্য এবং সরল হবে, এটা একটা আদর্শ প্রশ্ন। অল্প কথা হ্যাঁ বা না দিয়েও প্রশ্নের উত্তর দেওয়া, এখানে কোনটা আদর্শ প্রশ্নের একটি লক্ষণ নয়? কোয়েশ্চন নাম্বার 15। এখানে দেখুন, প্রশ্নের ভাষা বোধগম্য এবং সরল হবে, এটা একটা আদর্শ প্রশ্ন। প্রশ্নটি চিন্তা উদ্দীপক হবে, এটাও কিন্তু কারেক্ট। আবার আমরা প্রশ্নটির একটা উত্তরও আমরা দিতে পারি, একটি উত্তরের মাধ্যমে আমরা উত্তর দিতে, এটাও একটা আদর্শ প্রশ্ন ধরতে পারি। কিন্তু অল্প কথা অর্থাৎ হ্যাঁ অথবা না দিয়ে কোনো প্রশ্নে যদি উত্তর দিই, সেই প্রশ্নকে আদর্শ প্রশ্ন আমরা বলতে পারি না। কারণ কি? কারণ অনেক সময় কিন্তু আমরা লটারি মেরে, আন্দাজ যাকে বলা হয়, আন্দাজে খেলে অযথা আমরা কিছু জানি না, এই প্রশ্নটা ইয়েস অর নো, আমরা হয়তো আন্দাজি বলে দিলাম, আন্দাজের সহকারে বলে দিলাম এটা ইয়েস, হয়তো লেগে গেল, হয়তো বা লাগলো না, তার মানে এটা আমরা আদর্শ প্রশ্ন নয়। তো যে প্রশ্ন আমরা এই লটারি মেরে আমরা ক্লিক করে দিই, সেটা আমাদের আদর্শ প্রশ্ন হতে পারে না, ইয়েস এবং নোর মাধ্যমে। ঠিক আছে, সুতরাং অর্থাৎ এই ক্ষেত্রে কারেক্ট আনসার, এটা আদর্শ প্রশ্নের লক্ষণ নয়, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। শ্রেণীকক্ষে সংযোগের সবচেয়ে শক্তিশালী বাধা কোনটি? শ্রেণীকক্ষে যে সংযোগ হয়, কানেক্টিভিটি, তো কানেক্টিভিটির ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বাধা কোনটি? কোয়েশ্চন নাম্বার 16। শ্রেণীকক্ষ কানেক্টিভিটি, শ্রেণীকক্ষ কার কার মধ্যে কানেক্টিভিটি হয়? শিক্ষক এবং ছাত্রের মধ্যে কানেক্টিভিটি হয়, তাই তো। তো এই যে কানেক্টিভিটি এবং মেলবন্ধন, শিক্ষক এবং ছাত্রের সম্বন্ধে যেটা মেলবন্ধন হয়, এটাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি আমাদের বাধা দেয়, কোনটা শক্তিশালী ভাষা? শ্রেণীকক্ষের বাইরের অসুবিধা, শিক্ষায় সাহায্যকারী উপকরণের অভাব, শিক্ষক মহাশয়ের প্রতি ভীতি, শ্রেণীকক্ষে অহেতুক আওয়াজ, এখানে কোনটা শক্তিশালী বাধা হিসাবে কাজ করে একটু বলুন। এখানে কোনটি শক্তিশালী বাধা হিসাবে কাজ করে? তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কী হবে? দেখুন, শ্রেণীকক্ষের বাইরের অসুবিধা হলেও যদি শ্রেণীকক্ষের ভিতরে আমরা সংযোগে চলে আসলাম, তাহলে এটা কোনো কাজে লাগলো না। ভাষায় শিক্ষায় সাহায্যকারী উপকরণের যদি অভাব হয়, তবুও কিন্তু শ্রেণীকক্ষ কানেক্টিভিটি হয়, এখানে বাধা হচ্ছে না। অহেতুক আওয়াজ সেটাও নয়, কিন্তু এখানে কারেক্ট আনসার হবে শিক্ষক মহাশয়ের প্রতি ভীতি। আগেই বলেছিলাম শ্রেণীকক্ষ সংযোগ কার মধ্যে হবে? টিচার প্লাস স্টুডেন্ট, তাই তো। শিক্ষক এবং ছাত্রের সম্বন্ধে, শিক্ষক এবং ছাত্রের মধ্যে কিন্তু সেই সংযোগটা হবে। এবার একজন ছাত্র যদি শিক্ষককে ভয় পেয়ে যদি সে কিছু নাই বা বলে, তাহলে তাদের মধ্যে কানেক্ট কী করে হবে, তাদের মধ্যে সংযোগ কী করে হবে? কোনো মতেই হবে না। সুতরাং এই ক্ষেত্রে শিক্ষক মহাশয়ের প্রতি যেটা ভীতি, সেটা শক্তিশালী বাধা হিসেবে কাজ করবে। সুতরাং শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা বন্ধুত্বসুলভ সম্পর্ক হওয়া চাই, ফ্রেন্ডলি বিহেভিয়ার হওয়া চাই, অর্থাৎ যে কোনো জিনিস ছাত্ররা যাতে ভয় না করে শিক্ষককে, ঠিক আছে, ভয় না করে সব কিছু সরসারা যাতে বলে যে স্যার বুঝতে পারেন, এই ধরনের হওয়া উচিত। এবার দেখুন, একটু জুম আউট করতে হচ্ছে, না হলে কিন্তু বোঝা যাচ্ছে না। এবার দেখি আমরা, সাহিত্য মনস্ক শিক্ষার্থীকে বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে হলে কি করা যায়?
একজন ছাত্র সে তার সাহিত্য তার খুব ভালো লাগে, তো সে সাহিত্য মনস্ক শিক্ষার্থী, আমি মনে মনে ভাবলাম যে সাহিত্য তার খুব ভালো লাগে, তাকে আমি বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে চাই। তো আমি কি করব, বিজ্ঞান বিষয়ক বেশি বেশি গ্রন্থ পড়তে উৎসাহিত করব, বিজ্ঞান প্রদর্শনীতে ঘন ঘন নিয়ে যাবেন, আর তারপর হচ্ছে বিজ্ঞানের পাঠ্যসূচি মুখস্থ করবেন, মুখস্থ কণ্ঠস্থ গলস্থ নাকস্থ কানস্থ এগুলো সব তাড়াতাড়ি কেটে দিন, ক্যান্সেল, এটা হবে না। বিজ্ঞানের পরীক্ষাগারে নিয়ে তাকে হাতে কলমে দেখাবেন। কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 17 কি? আরে ভাই আনসার তুমি বলেই দিলাম, সি হবে না, তো সি হবে না তো এ বি ডি হবে, তো এ বি ডি কোনটা হবে, কোনটা হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্স। তাহলে বোরিং লাগছে ভাই, বোরিং, আরে ভাই বোরিং লাগবে না ভাই, টেনশন ভাই। ভাবুন না পরীক্ষা চলে আসছে, আর কতদিন ভাই, দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, তখন কী করবেন ভাই? পরীক্ষা চলে আসবে তখন কী করবেন? তখন কী টেনশন করবেন? কী ব্যাপার ভাই, কী টেনশন করছেন, কিচ্ছু বুঝলাম না ভাই। সাহিত্য মনস্ক শিক্ষার্থীকে বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে হলে কী করতে হবে? তাকে কি করতে হবে? হাতে কলমে, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। বিজ্ঞানের পরীক্ষাগারে নিয়ে গিয়ে তাকে হাতে কলমে দেখাতে হবে, বেশি বেশি গ্রন্থ পড়তে উৎসাহিত করা। আপনারা বলতে পারেন যে স্যার উৎসাহিত আছে কারেক্ট আনসার, হ্যাঁ হতে পারে, কিন্তু দেখুন হ্যান্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা বলা হয়, হ্যান্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো আনসার। আমরা হাতে কলমে যা করে শিখবো সেটা আমাদের উৎসাহিত করে কেউ কিছু করতে পারবে না যদি আমরা হাতে কলমে শিখি, ঠিক আছে? অর্থাৎ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেখানে থাকবে, হাতে কলমে শেখা, এটা হবে বেস্ট। অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোনো শ্রেণীকক্ষ মনস্তত্ত্ব বিষয়ক দিকটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় কার দ্বারা? যে কোনো একটা ক্লাসরুম যদি আমরা মনস্তত্ত্ব বিষয়ক দিকটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, সেটা কার দ্বারা করা যায়? শ্রেণী শিক্ষক, বিষয় শিক্ষক, অধ্যক্ষ নাকি শিক্ষার্থী? কোয়েশ্চন নাম্বার 18। এটা কারেক্ট আনসার হবে, আমি যেহেতু শ্রেণীকক্ষের প্রধানকে শ্রেণী শিক্ষক, শ্রেণীকক্ষের প্রধান শ্রেণী শিক্ষক, তো শ্রেণী শিক্ষক চাইলে সেই ক্লাসটাকে তিনি মনস্তত্ত্ব বিষয়ক করতে পারেন, ঠিক আছে? সুতরাং শ্রেণী শিক্ষক ইজ দ্য রাইট আনসার 19। আচ্ছা, গ্রেট পয়েন্ট বা গ্রেট একটা কোয়েশন। শিক্ষার্থী যদি ভুল উত্তর দেয়, কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিলে শিক্ষকের কি করা উচিত? এটা গ্রেট পয়েন্ট ভাই। শিক্ষার্থী যদি ভুল উত্তর দেয় তাহলে শিক্ষক হিসেবে আপনার করণীয় কী? ভালোভাবে না পড়ার জন্য বকাবকি করা, অন্য শিক্ষার্থীকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা, উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা, ভুল উত্তরকে অবহেলা করে পরের প্রশ্নে চলে যাওয়া। কোয়েশ্চন নাম্বার 19 বেস্ট কোয়েশ্চন, কারেক্ট আনসার সবাই আপনার জানা আছে। দেখুন আমি বলেছিলাম না এত সহজ প্রশ্ন। তো আপনারা এবার বলেন স্যার এই প্রশ্ন পরীক্ষায় আসবে না। আরে ভাই আসবে না কি গ্যারান্টি আছে? কাল আমরা মক টেস্ট দেবো, তখন বুঝবেন কী ধরনের প্রশ্ন আসবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন একবার উল্টে পাল্টে দেখে নিন কী ধরনের প্রশ্ন আসে। এমন প্রশ্ন দেয় যেটা মানে ঝাপটা মেরে তুলতে হয়। ভালোভাবে না পড়ার জন্য তাকে বকাবকি করা, আমরা তাকে কখনো বকাবকি করব না, সেটা 100% গ্যারেন্টি। অন্য শিক্ষার্থীকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা, আরে সেটা কী ধরনের কথা? ভুল উত্তরকে অবহেলা করে পরের প্রশ্নে যাবে, তাহলে এই উত্তরের কী হবে? সুতরাং এই উত্তরটা কেন ভুল হলো সেটা কারণ অনুসন্ধান করতে হবে এবং তার সঠিক উত্তর কী সেটা তাকে বলে দিতে হবে, অর্থাৎ উত্তর কেন ভুল হয়েছে তার ব্যাখ্যা করতে হবে। নেক্সট, কোনো শিক্ষককে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে তাকে কি হতে হবে? প্রশ্নটা খুব জটিল, যেহেতু সহজ লাগছে এত সহজ না। একজন শিক্ষক তাই উত্তরপত্র মূল্যায়ন করতে চাই, উত্তরপত্র মূল্যায়ন মানে বুঝতে পারছেন তো? ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষার পেপার চেক করছি, এক কথা শেষ। পরীক্ষার পেপার চেক করার ক্ষেত্রে আমি যদি ছাত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাই, তো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে আমাকে কি করতে হবে? কঠোর হতে হবে, বিনয়ী হতে হবে, চটপটে হতে হবে, না কোনোটি না? কারেক্ট আনসার কি? এই প্রশ্নের আনসার আপনারা সবাই ভুল করবেন, আমি জানি, গ্যারেন্টি ভাই এই প্রশ্নের আনসার আপনারা ভুল করবেন। দেখুন এই প্রশ্নের আনসার আপনারা ভুল করবেন, তাড়াতাড়ি ভাবুন একটু। এই ক্ষেত্রে কারেক্ট আনসার, আপনারা অনেকে বিনয়ী করেছেন, কারেক্ট আনসার বিনয়ী হবে না, কারেক্ট আনসার হবে কঠোর। কারণ কি? কারণ আমি বলছি, আপনি যদি বিনয়ী হন তাহলে একটি ছাত্রর চেহারা দেখে আপনি তাকে একটা বেশি নম্বর দিয়ে দিলেন। একটি ছাত্রের চেহারা দেখে সে একটু হাসলো, নাচলো, দাঁত দেখালো, আপনি তাকে ভালো নম্বর দিলেন। কিন্তু এই ক্ষেত্রে পরীক্ষার নম্বর দিতে গেলে আপনি সবার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা, সবাই আপনাকে যদি বিশ্বাস করতে চায় যে আমাদের স্যার ঠিক আছেন, আমরা যা লিখি তা পাই, সে কম লিখেছে কম পেয়েছে, আমি বেশি লিখেছি বেশি পেয়েছি, এই ধরনের হতে গেলে আপনাকে কঠোর হতে হবে।
সবার ক্ষেত্রে সমান যাচাই শেষে করতে হবে, তাই না? যখন একটি বিষয় শেখার পর আরেকটি বিষয় শিখতে গেলে, যখন আমি একটা বিষয় শিখতে যাই, একটা বিষয় আমি শিখে নিলাম, শেখার পর যদি আরেকটা বিষয় আমি শিখতে যাই, তখন আগের বিষয়টা ভুলে যাই। এটা কী ধরনের প্রক্ষোভের মধ্যে ঘটে? শিখনের মাত্রা, পশ্চাৎমুখী প্রতিরোধ, পরিবর্তিত পরিবেশ নাকি চর্চার অভাব? কোয়েশ্চন নাম্বার 21। আর বেশি নেবেই, ক্লাসের শেষে চলে আসি, তাড়াতাড়ি সাথে থাকুন। যখন একটি বিষয় শেখার পর আরেকটা বিষয় আমরা শিখতে যাই, একটা বিষয় আমি শিখলাম, শিখতে শিখতে আমি আরেকটা বিষয়ে চলে গেলাম, তখন আমি কী করি? আগের বিষয়টা ভুলে যাই। আগের বিষয় কিছু মনে থাকে না। তো ওই যে আগের বিষয়টা ভুলে গেলাম, এটা কী ধরনের প্রক্ষোভের জন্য ঘটে? শিখনের মাত্রা নাকি পশ্চাৎমুখী প্রতিরোধ নাকি পরিবর্তিত পরিবেশ নাকি চর্চার অভাব? আমি প্রশ্নটা ভালো করে শিখিনি, অর্থাৎ শিখনের মাত্রাটা আমার ভালো হয়নি। আমি যদি উত্তরটা যদি ভালো করে শিখতাম, শিখনের মাত্রাটা যদি আমার ভালো হতো, খুব ভালো করে যদি আমি শিখতে পারতাম, তাহলে আমি সেটা ভুলতাম না। আমি সেটা ভালো করে শিখিনি, যার কারণে আমি ভুলে গেছি। সুতরাং এখানে শিখনের মাত্রা ফ্যাক্টর করছে, ভালো করে শেখা হয়নি। যদি ভালো করে শিখতাম, ভালো করে জিনিসটা যদি বুঝতাম, তাহলে কিন্তু আমি পরেরটা শেখার সঙ্গে সঙ্গে আগেটা আমি ভুলতাম না। সুতরাং শিখনের মাত্রা এই ক্ষেত্রে কারেক্ট আনসার। সার্বিক বিকাশ বলতে কী বোঝায়? বোধ বড়িয়া ভাই, বোধ বিকাশ। সার্বিক বিকাশ বলতে বলতে ভাই মুখে চলে আসছে ভাই, সার্বিক শিক্ষা। আসলে ডেভেলপমেন্ট ক্লাস করতে করতে সবসময় খালি ডেভেলপমেন্টই চলে আসে, কী বলবো বলুন। সার্বিক শিক্ষা বলতে দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক, সামাজিক, মানসিক বিকাশ। তো সার্বিক শিক্ষা মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, আর অবভিয়াসলি অলরাউন্ড ডেভেলপমেন্ট অলরাউন্ড হবে, যতগুলো আছে সবগুলো হবে। আরও যদি এক দুইটা এখানে যে প্রাক্ষবিক, আবেগিক যদি থাকতো তাহলে সেটাও হতো। সুতরাং দৈহিক, মানসিক এবং সামাজিক বিকাশ দেওয়া আছে, এটা কারেক্ট আনসার। উন্নত পরিবেশ শিক্ষার্থীর যে উন্নতি ঘটায়, উন্নত একটা পরিবেশ যদি থাকে, তো এই পরিবেশে শিক্ষার্থীর যে উন্নতি ঘটাবে তা কি? স্মৃতিবর্ধন, দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নাকি কোনোটি নয়? উন্নত পরিবেশ যদি থাকে, তাহলে শিক্ষার্থীর একটা উন্নতি ঘটে। তো উন্নত পরিবেশের দ্বারা শিক্ষার্থীর কোন উন্নতি ঘটে? স্মৃতিবর্ধন হয়, দৈহিক স্বাস্থ্য ভালো হয়, মানসিক স্বাস্থ্য ভালো হয় না কোনোটি নয়? দেখুন, পরিবেশ যদি উন্নত হয় তাহলে তার মানসিক স্বাস্থ্যটা কিন্তু ভালো হবে। আমি জানি দুজন শিক্ষার্থী একই রকম হয় না, এটা বলতে কী বোঝায়? আমার জানা আছে যে দুইজন শিক্ষার্থী একই রকমের হয় না, অর্থাৎ দুইজন শিক্ষার্থী দুই রকমের হয়। এটা বলতে আমি কি বুঝি? অপশনে দেখি, শিক্ষার্থীর মানসিক প্রস্তুতির ভারসাম্য আছে, শিক্ষার্থীর শারীরিক গঠনের পার্থক্য আছে, পারিবারিক সামাজিক অবস্থার ভিন্নতা আছে, উপরের সবগুলোই সঠিক। কোয়েশ্চন নাম্বার 24। কী হবে কারেক্ট আনসার? দেখুন, এই প্রশ্ন কিন্তু আমরা একটু আগে বলেছি ভাই, কারেক্ট আনসার কী হবে বলুন? আমি জানি দুজন শিক্ষার্থী একই রকম হয় না, এই বলতে কী বোঝায়? অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ঠিক আছে, ব্যক্তিগত পার্থক্য। তো ব্যক্তিগত পার্থক্য বলতে শিক্ষার্থীর মানসিক প্রস্তুতির ভারসাম্য আছে, কারণ সব শিক্ষার্থীর কিন্তু মানসিক প্রস্তুতির সমান নয়, এটা ভারসাম্য আছে, একটা ডিফারেন্স আছে। একজন ছাত্র কিছুটা ভালো মানসিক প্রস্তুতি করতে পারে, আরেকজন একটু কম পারে, তাই তো। শিক্ষার্থীদের শারীরিক গঠনের পার্থক্য, শারীরিক গঠন থাকতে পারে, আগে বলেছিলাম, কেউ মোটা হবে, কেউ পাতলা হবে, কেউ চিকন হবে। আরে ভাই, পাতলা চিকন বুঝতে পারছেন তো? ব্যাপার একই ব্যাপার, বুঝলেই হলো ভাই। পারিবারিক সামাজিক অবস্থা, কারো সামাজিক অবস্থা ভালো, ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ হয়তো একটু গরিব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। পারিবারিক দিক দিয়েও কেউ হয়তো পারিবারিক দিকে শান্তিতে আছে, কেউ পারিবারিক দিক দিয়ে অশান্তিতে আছে, এদিনও হতে পারে। সুতরাং উপরের সবগুলোই সঠিক। আমি জানি দুজন শিক্ষার্থী একই রকম নয়, আরও অনেক ধরনের হতে পারে, ঠিক আছে না? আমরা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিখেছিলাম, এখানেও আলোচনা করেছিলাম। আর ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যখন ক্লাস করেছিলাম, এখানেও আমরা এই টপিকগুলো ডিসকাস করেছি। আপনারা কাইন্ডলি দেখে নেবেন, দেখে না থাকলে। কোনো শিক্ষার্থী যদি ধূমপানে আসক্ত হয়, তাহলে শিক্ষকের কর্তব্য কী? আরে ভাই, কী প্রশ্ন আসছে বুঝতে পারছি না। একজন শিক্ষার্থী যদি ধূমপানে আসক্ত হয়, তাহলে শিক্ষকের কর্তব্য কী? শিক্ষার্থীকে ধূমপানের ক্ষতিকর দিকটা বোঝানো, শিক্ষার্থীর অভিভাবককে জানানো, বিষয়টি সম্পর্কে উদাসীনতা অবলম্বন, শিক্ষার্থীকে শাস্তি দেওয়া। কী হবে কারেক্ট আনসার? কোয়েশ্চেন নাম্বার 25, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন।
কোনো শিক্ষার্থী ধূমপানে আসক্ত হলে শিক্ষকের কর্তব্য কি? তাড়াতাড়ি ফার্স্ট। তাকে শাস্তি দেওয়া যাবে না, এই বিষয়ে উদাসীনতা আমরা হতে পারি না। তার অভিভাবককে জানানো যাবে না, কারণ আগে বলেছে অভিভাবককে জানালে কোনো কাজ হয় না। তো তার ধূমপানের যে ক্ষতিকর দিকটা আছে সেটা তাকে বোঝাতে হবে। বোঝালে সে অবশ্যই ভালো করে, যদি আমরা বোঝাতে পারি তাহলে সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার উপায় কি? বহুত বড়িয়া ভাই। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যে মনোযোগ আমরা আকর্ষণ করি, তো মনোযোগ আমরা কি করে আকর্ষণ করতে পারি? 26, বিষয়বস্তুর উপস্থাপনের স্পষ্টতা, অর্থাৎ যে বিষয়ে আমরা উপস্থাপন করতে চাচ্ছি, যে বিষয়ে আমরা ক্লাসটা কন্ডাক্ট করব, এই ক্লাসটা পুরো স্পষ্ট হওয়া চাই। শিক্ষকের বোর্ড ওয়ার্কিং, অর্থাৎ তিনি বোর্ডে যে কাজ করছেন সেটা খুব ভালো কাজ হওয়া চাই। শিক্ষকের বাচনভঙ্গি, বা তিনি যে কথাগুলা বলছেন, তার যে বাচন বলেছেন, কথাগুলা যে ভঙ্গি, খুব স্পষ্টতা থাকা চাই। সুতরাং উপরের সবগুলি এখানে কারেক্ট আনসার হবে। মনোযোগ আকর্ষণ করার জন্য এই সবগুলি কিন্তু খুব প্রয়োজন। শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে না পারার ব্যর্থতার মূল কারণ হলো, শ্রেণীকক্ষে যদি শৃঙ্খলা বজায় না থাকে, যদি বজায় কেউ রাখতে না পারে, তো বজায় রাখতে না পারার যে ব্যর্থতার মূল কারণ কি? শিক্ষকের শিক্ষাদান পদ্ধতিটা সঠিক নয়। 1 নম্বর, আর্থিক বিষয় সম্পর্কে শিক্ষকের জ্ঞান গভীর, উপযুক্ত কোনো কার্যসূচি শিক্ষক শ্রেণীকক্ষের জন্য গ্রহণ করে শিক্ষার্থীদের শিক্ষাদান করেন। কোয়েশ্চেন নাম্বার 27। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শিক্ষকের শিক্ষাদান পদ্ধতিটা সঠিক নয়। শিক্ষকতার তত্ত্বগুলি শিক্ষককে সাহায্য করে। শিক্ষকতা করতে গেলে যে তত্ত্বগুলো লাগে, এই তত্ত্বগুলো শিক্ষককে কীভাবে সাহায্য করে? শিক্ষার্থীদের ভালোভাবে জানতে লাগবে। শিক্ষকতা করতে গেলে তত্ত্বগুলো আমাদের জানতে লাগবে। আচ্ছা, জানতে লাগবে, এটা কারেক্ট। শিক্ষকতা এবং শিক্ষণের সাধারণ বৈশিষ্ট্য জানতে লাগবে। কোনো বিষয়বস্তুকে উপযোগী করার কৌশল জানতে লাগবে। সুতরাং উপরের সবগুলো কারেক্ট আনসার। আপনি জানতে পারলেন একজন ছাত্র তার শ্রেণীর একজন ছাত্রীকে পরিহাস করছে, এই ক্ষেত্রে আপনার উচিত কি? আপনি জানলেন যে আপনার একজন ছাত্র ক্লাসের একজন ছাত্রীকে সে পরিহাস করছে, এই ক্ষেত্রে আপনার করণীয় কি, বা আপনার উচিত কি? কারণ অনুসন্ধান করে সমস্যার সমাধানের চেষ্টা করবেন, যে কেন সে পরিহাস করছে, এটা কারণ আপনি খুঁজবেন, খুঁজে তাকে সমস্যার সমাধানটা করবেন। বিষয়টিকে নিয়মরক্ষা কমিটিকে জানানো। আরে ভাই, নিয়মরক্ষা কমিটি কোথা থেকে আসলো ভাই? নতুন কি আবিষ্কার হচ্ছে? বললাম না, এটা হবে না। ছাত্রটিকে বুঝিয়ে বলা যেন সে প্রত্যেক সহপাঠীকে সম্মান করে, এটাও ঠিক আছে। ছাত্রের পিতামাতাকে ডেকে আনা, পিতামাতাকে ডাকবো না, শাস্তিমূলক দোষ দেব না। এই দেখুন এখানে কি বলেছে দেখি, এই দেখুন, পিতামাতাকে ডেকে আনে বলবো, সেটা বলবো না, এবং তাকে শিক্ষামূলক শাস্তিও দেবো না। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বারে, কারণ অনুসন্ধান করে সমস্যা সমাধানের চেষ্টা করা। নেক্সট কোয়েশন, শ্রেণীতে পড়ানোর সময় শিক্ষার্থীদের অসুবিধার সৃষ্টি করার সম্ভাব্য কারণ আপনার মতে কি হতে পারে? শ্রেণীতে যখন আমরা পড়াই, তো শ্রেণীতে পড়ানোর সময় শিক্ষার্থীরা অসুবিধা সৃষ্টি করে, অনেক সময় তারা ক্লাসে গণ্ডগোল করে। এই গণ্ডগোল সৃষ্টি করার মূল কারণ আপনার মতে কি হতে পারে? শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না, শিক্ষার্থীরা বিষয়টিতে খুবই কাঁচা, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী নয় এবং তাদের শাস্তি দেওয়া প্রয়োজন, আপনার শিক্ষা দেওয়ার পদ্ধতিটা ঠিক নয়। এখানে কারেক্ট আনসার কী হবে? শ্রেণীতে পড়ানোর সময় শিক্ষার্থীদের অসুবিধা সৃষ্টি করার সম্ভাব্য কারণ আপনার মনে কি হতে পারে, বা আপনার মতে কি হতে পারে? শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না, শিক্ষার্থীরা বিষয়টিতে খুব কাঁচা, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ নয় এবং তাদের শাস্তি দেওয়া উচিত, আপনার শিক্ষা দেওয়ার পদ্ধতি সঠিক নয়। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আপনার শিক্ষা দেওয়ার পদ্ধতি সঠিক নয়। আপনি যদি শিক্ষা দেওয়ার পদ্ধতি সঠিক করেন তাহলে তারা ক্লাসে অসুবিধা সৃষ্টি করার চান্সই পাবে না। ঠিক আছে ভাই, তো এই ছিল আজকের ক্লাসের মক টেস্ট। তো এই ধরনের প্রতিদিন আপনারা মক টেস্ট যদি আমরা দিতে চান আমাদের সঙ্গে, টোটাল 50টা মক টেস্ট হবে। তাহলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, সহজগুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করুন। এখানে মক টেস্ট প্রাইস থাকবে আপনাদের 150। পরীক্ষার আগ মুহূর্তে বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স রিলেটেড কমপ্লিট কোর্স আমরা এখানে প্রোভাইড করছি মক টেস্টের মাধ্যমে। এখানে 150 পেমেন্ট করলে আপনারা 50টার বেশি মক টেস্ট দিতে পারবেন, এবং মক টেস্টের সঙ্গে সম্পূর্ণ ক্লাস, যদি প্রাইভেট ক্লাস
তাছাড়া প্রত্যেকটা ক্লাসের PDF, স্টাডি ম্যাটেরিয়ালস সবগুলো যদি পেতে চান তাহলে 399 পেমেন্ট করতে হবে। আমরা প্রাইভেটলি ক্লাস করাচ্ছি, সবগুলো আপনাদের পুরো একদম মক টেস্ট সহ আমরা কমপ্লিট করব। আর যদি অনলি মক টেস্ট যদি দিতে চান তাহলে 150 আপনারা পে করতে হবে। আর এই ধরনের ভিডিও আকারে মক টেস্ট আমরা আজকে দিলাম, হয়তো বা সবগুলো মক টেস্ট আমরা দেবো না, 2-4টা দেবো, কিন্তু 50-60টা এই ধরনের ভিডিও দেওয়াটা সম্ভব হবে না। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, পরবর্তী একটা ক্লাসে আবার কথা বলছি। জয় হিন্দ।